দিয়ে শুরু করি সেটা একটি সমস্যা বটে। সবই আসলে রূপকথা, কোনটির সঙ্গেই বাস্তব অবস্থার কোনো মিল নেই। অবশ্যই তার টাকার দরকার নেই, কারণ তার কন্যা তো ওয়াশিংটনে তার পোষা কুকুরের জন্য বরাদ্দ রাখতে পারে, কিন্তু দেশের মানুষের পেটে যে ভাত নেই, মানুষের ক্রয় ক্ষমতা যে কমে যাচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বলি আমরা, 1.8 লাখ রোহিঙ্গা ফেরত যাবে। এখন নিজেরাই আবার বলছে বাস্তবে এই মুহূর্তে কিছুই সম্ভব না। আমি দেখতে পাই প্রতিটি পদে পদে ইউনূস সরকার আপনার সঙ্গে ধোঁকাবাজি করে যাচ্ছে, নতুন নতুন প্রোপাগান্ডা ছড়িয়ে আপনাকে আশাবাদী করে তুলছে, অথচ আশার সেই বেলুনটি ফুটো। জুলাই সন্ত্রাস শেষ হয়েছে, প্রায় 9 মাস হতে চলল। অচিরেই ডক্টর ইউনূস সরকারের বর্ষপূর্তি হবে, একটি বাজেট দেওয়ার সময়ও প্রায় সমাগত। আপনি তো নিশ্চয়ই বহুরূপ কথার গল্প শুনেছেন, এই সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রধান প্রোপাগান্ডা সচিব সহ সরকারের রাজনৈতিক দল এনসিপি বা নাপার নেতাদের মুখ থেকে। আজকে কিছু রূপকথার গল্প আর তার বিপরীতে বাস্তবতা আসলে কি তা নিয়ে কথা বলবো। কি দিয়ে শুরু করি সেটা একটি সমস্যা বটে, সবই আসলে রূপকথা, কোনটির সঙ্গেই বাস্তব অবস্থার কোনো মিল নেই। ধরুন রিজার্ভের কথাই, বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ নিয়ে প্রতি সপ্তাহেই শেখ হাসিনা সরকারের আমলে খবর বেরোতো, আর প্রতি সপ্তাহেই বলা হতো যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। কিন্তু আজ অবধি বাংলাদেশ শ্রীলঙ্কা কেন হলো না, কেনই বা রিজার্ভের অবস্থা শেখ হাসিনা সরকার যেদিন ক্ষমতাচ্যুত হয় সেদিনও যা ছিল আজকেও তাই আছে কিংবা কমে গেছে, সেটা দিয়ে শুরু করি। এই সরকারের দাবি রিজার্ভ বেড়েছে, অথচ বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে 2024 সালের অগস্ট থেকে শুরু করে 2025 সালের মার্চ পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ 300 মিলিয়নেরও বেশি কমে গেছে। যেখানে বিনিয়োগ নেই, রপ্তানি সংকট, বৈদেশিক সাহায্য দেরিতে আসছে, সেখানে রিজার্ভ কিভাবে বাড়বে? সরকার বলে রেমিটেন্স বেড়েছে, প্রতিদিন মিডিয়ায় এই খবর সরবরাহ করা হয়েছে, অথচ সরকারের এত প্রিয় ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক তারা বলছে যে সরকারের এই দাবি সত্য নয়। সরকার ইচ্ছে করে রেমিটেন্সের অঙ্ক বাড়িয়ে বলছে, এতে সরকারের নিশ্চয়ই কোনো লাভ আছে, সেটি কি সেটা বোঝা যাচ্ছে না। নিজেদের আমলে রিজার্ভ বাড়ছে এটা প্রমাণ করা তাদের উদ্দেশ্য, তাতে তাদের হয়তো নাম্বার বাড়ে, কিন্তু এর ফলে যে তারা ধরা খেয়ে যাচ্ছে এটি কিন্তু তারা টের পাচ্ছে না। বিশেষ করে সরকার যদি বলে যে রিজার্ভ বাড়ছে, তাহলে রেমিটেন্স দিয়ে রিজার্ভ ভর্তি হলে সেই টাকা আসলে কোথায় গেল, রিজার্ভে থাকছে না কেন? জবাব চাইবেন না আপনি? চাওয়া তো উচিত। আচ্ছা, রেমিটেন্স কিংবা রিজার্ভ থাক, প্রবৃদ্ধির কথা বলি। 2009 সালের পর থেকে বাংলাদেশের প্রবৃদ্ধি কখনোই 6.5 নিচে নামেনি, করোনার মতো মহামারীর কালেও নয়। কিন্তু এই বিশ্ব মহাজনের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশের প্রবৃদ্ধি 3 ঘরে নেমেছে। বিশ্ব ব্যাংক বলছে 2025 সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 3.3% নেমে আসবে, যা গত 36 বছরের মধ্যে সর্বনিম্ন। মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের প্রবৃদ্ধির এত খারাপ অবস্থা আর কখনো হয়নি। আইএমএফ বলছে 3.8% বেশি হবে না, অথচ সরকার আগে বলে এসেছিল 6% হবে। প্রবৃদ্ধির সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক কার জানেন তো না? দারিদ্র্যের। প্রবৃদ্ধি কমা মানে দারিদ্র্যের হার বেড়ে যাওয়া। সরকারের রূপকথা শুনিয়ে দারিদ্র্য নাকি কমছে, অথচ সরকারের খুবই প্রিয় বিশ্ব ব্যাংক বলছে 2025 সালে চরম দারিদ্র্য বাড়বে 9.3%, যেখানে 2023 সালে ছিল 7.7%। জাতীয় দারিদ্র্য বেড়ে দাঁড়াবে 22.9%। 4 জনের 1 জন বাংলাদেশি থাকবে দারিদ্র্য সীমার নিচে। তার মানে বুঝতে পারছেন, প্রায় 3 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। দারিদ্র্যের হার কমানো নিয়ে কথা বলতেন শেখ হাসিনা প্রতিটি বক্তৃতায়, আপনাদের মনে থাকা কথা। এবার বুঝলেন তো কেন তিনি দারিদ্র্য নিয়ে এত কথা বলতেন, দারিদ্র্যের হার কমানো নিয়ে এত প্যাচাল কেন পারতেন। আইএমএফ শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশকে ঋণ মঞ্জুর করেছিল, 2টি কিস্তি পরিশোধ করেছিল, 3য় কিস্তি ছাড়ের কথা ছিল এপ্রিলেই, সেটি ছাড় না দিয়েই আইএমএফ ফিরে গেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর দলবল নিয়ে ওয়াশিংটনে গেছেন আইএমএফ এর সঙ্গে দিন দরবার করতে। আইএমএফ বলে গেছে যে তারা বাংলাদেশের এই সরকারের কাজকর্মে এবং নীতিতে সন্তুষ্ট নয়, ফলে ঋণের কিস্তি ছাড় করবে না। আইএমএফ এখানেও রাজি হয়নি এবং ওয়াশিংটনেও রাজি হয়নি, ফলে নিউ ইয়র্কে গিয়ে মিথ্যেবাদী রাজনৈতিক নেতাদের মতো গভর্নর বলছেন আইএমএফ এর টাকা নাকি তার দরকার নেই, অথচ মাত্র 1 সপ্তাহ আগেই তিনি বলেছিলেন যে আমরা আইএমএফ এর শর্ত মানতে প্রস্তুত এবং পরবর্তী কিস্তির জন্য আশাবাদী। এখন যখন আইএমএফ বলছে রাজনৈতিক অস্থিরতা, উন্নয়ন প্রকল্পহীন কোন তলাবিহীন ঝুড়িকে তারা ঋণ দেবে না, তখন তিনি বলছেন যে টাকার দরকার নেই। অবশ্যই তার টাকার দরকার নেই, কারণ তার কন্যা তো ওয়াশিংটনে তার পোষা কুকুরের জন্য বরাদ্দ রাখতে পারে, কিন্তু দেশের মানুষের পেটে যে ভাত নেই, মানুষের ক্রয় ক্ষমতা যে কমে যাচ্ছে, চালের দাম যে 100 টাকা ছুঁই ছুঁই, সে ভাবনা নিশ্চয়ই গভর্নর মহোদয়ের নেই, থাকার কথা নয়। কত রূপকথার গল্পের কথা বলবো বলুন। এই সরকার বলল সৌদি আরবের টিকিটের নাকি 35,000 টাকায় পাওয়া যাচ্ছে, অথচ বাস্তবে তা 55,000-এর নিচে পাওয়া যায় না, তাও আবার ওয়ান ওয়ে। অনেক ঢাকঢোল পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে বিদেশি টিকটককারীদের বিনিয়োগকারী সাজিয়ে এনে বিদেশি বিনিয়োগের আশ্বাসে বলা হলো $310 মিলিয়ন বিনিয়োগ আসবে, বাস্তবে কিন্তু এখনো 1 পয়সাও আসেনি। রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বলি আমরা,
1.8 লাখ রোহিঙ্গা ফেরত যাবে। এখন নিজেরাই আবার বলছে বাস্তবে এই মুহূর্তে কিছুই সম্ভব না। বুলেট ট্রেনের গল্প রীতিমতো জাপানি রূপকথার মতো। জাপান বহু আগেই বলে দিয়েছিল শেখ হাসিনার আমলেই বাংলাদেশের মাটি এই প্রকল্পের উপযোগী নয়। শেখ হাসিনার আমলে সেই প্রস্তাব বাতিল করা হয়েছে। তারপরও সেই ধুল ঝাড়া কল্পনার প্যাকেট আবার খুলে বাজারে ছড়ানো হয়েছে। পুরনো রুটি আবার তাওয়ায় দিলে তা তক্তি হয়ে যায়, খাওয়া যায় না তা নয়, কিন্তু তার জন্য দাঁত লাগে। বাঙালির তো সে দাঁতটি এই ইউনূস সরকার ভেঙে দিচ্ছে। এরকম জাপানি রূপকথা আমাদের সবাই বলেন, তাও আবার খালি পেটে। তার আর রূপকথার গল্প আপনাদের না শোনাই, কষ্ট হয়ে যাচ্ছে। আসলে আমি বাস্তবতার কথা বলি একটু। আমি দেখতে পাচ্ছি প্রতিদিন আপনি তথা দেশের মানুষের সাথে প্রতারণা হচ্ছে। দেশের প্রতিটি মানুষ একটি ঠকানোর প্রকল্পের অংশ হয়ে গেছেন। বৈষম্য বিরোধিতার নামে যখন যাকে ইচ্ছে যেভাবে ইচ্ছে সরকারি চাকরি দিয়ে দেওয়া হচ্ছে। কেবল একটাই যোগ্যতা দরকার, আপনাকে ওদের লোক হতে হবে। এই মিথ্যাচারের শুরু হয়েছিল জুলাই মাসে, যখন মিথ্যে বলে আপনার সন্তানকে লাশ বানানোর জন্য রাস্তায় নামানো হয়েছিল। আপনার সন্তানের লাশের বিনিময়ে ওরা ক্ষমতা দখল করে আজ ওদের এক একজন এপিএস এর অ্যাকাউন্টে 400-500 কোটি টাকা, ডক্টর ইউনূসের হাজার হাজার কোটি টাকার ট্যাক্স মওকুফ করা হয়ে যাচ্ছে। আর আপনার পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, চাকরি নেই। আপনাকে যে ঘরটি শেখ হাসিনার আমলে দেওয়া হয়েছিল তাও নাকি বেদখল হয়ে যাচ্ছে আজকাল। আমি দেখতে পাই প্রতিটি পদে পদে ইউনূস সরকার আপনার সঙ্গে ধোঁকাবাজি করে যাচ্ছে। দেশবাসীকে রূপকথা শুনিয়ে ধোঁকা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। নতুন নতুন প্রোপাগান্ডা ছড়িয়ে আপনাকে আশাবাদী করে তুলছে, অথচ আশার সেই বেলুনটি ফুটো। কথায় আছে না, যার 9 হয় না তার 90ও হয় না। 9 মাসেও যে সরকার দেশের পরিস্থিতি সামান্য বদলাতে পারলো না, সে 9 বছরে পারবে বলে আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। বললে তো বলবেন আমি দল কানা, আমি খারাপ। আপনারা ভালো নিয়ে ভালো আছেন তো? এই প্রশ্ন রেখেই শেষ করি তাহলে আজকে। ভালো থাকবেন।